বাসর ঘরে পুষ্পসজ্জিত খাটে বসে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, বিধ্বস্ত মন, ক্লান্ত শরীর। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে প্রিয়তার বর আইমান মির্জা। মাঝে মাঝে প্রিয়তাকে দেখছে আর বিশ্রীভাবে হেসে উঠছে। হঠাৎ বেশ উচ্চস্বরে হেসে উঠল আয়মান। কান্না থামিয়ে তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা। আয়মান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্ন সহকারে শেষ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। ঘর কাঁপিয়ে হেসে প্রিয়তার পাশে বসলো। লম্বা দেহি, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ জোড়া রক্তিম। কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংস্রের চেয়ে কম নয়। আয়মান প্রিয়তার চিবুকে আলতো ছুঁয়ে বলল, ইস, ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। কান্না না করে নিয়তিকে মেনে নাও। তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ। আইমানের স্পর্শে গা ঘিন ঘিন করে উঠল প্রিয়তার। যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি, যে এই মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণই করেনি, তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করছে প্রিয়তার শরীর ও মন। দুই হাতে বিছানার চাদর খামচে ধরে পেছাতে থাকলো প্রিয়তা। একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। ঐশাচিক হেসে আইমান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বউয়ের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজ কাপুরুষত্বের উপাধি দিবে। সেটা তো আইমান মির্জা কিছুতেই দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল উঠুক না, নিশ্চয়ই তুমিও চাও না। আমি কতবার বলবো আপনাকে, আমি স্বামী হিসেবে মানি না। আবারও জঘন্যভাবে আইমান নিজের আষ্টে পৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে নিল। তুমি মানলে কি না মানলেও কি, তুমি আমাতে আবদ্ধ, আমাতে সীমাবদ্ধ। এর বাইরে কোনো গতি নেই। এম আই ক্লিয়ার? আইমান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। প্রিয়তা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তার বলিষ্ঠ দেহের অধিকারী আইমানের কাছে হয়ে ওঠেনি। কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণনাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি পেতে চাই না। তোমার সব সৌন্দর্য এই আইমান মির্জার নামে উৎসর্গ করো প্রিয়। প্রিয়তার উত্তরের অপেক্ষা না করে আইমান ডুবে নেশা সাগরে। যে এক পক্ষের কাছে তৃপ্ততা হলেও অন্য পক্ষের কাছে বিরক্ততায় দম বন্ধ হওয়ার উপক্রম অবস্থা। আইমান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতাবান এমপি। খুব একরোখা, জেদি প্রকৃতির মানুষ। অসম্ভবকে সম্ভব করার তার নেশা। তার ভয়ার্থ দৃষ্টিতে শত্রু পক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরার দ্বার প্রান্তে পৌঁছে যায়। 3 দিন আগের ঘটনা। ভার্সিটি ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা। হইচই আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কাটছে তার কক্সবাজার ভ্রমণ। বান্ধবীদের সাথে সমুদ্র বিলাসে ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোবাইলটা মিলল না। খুঁজতে খুঁজতে একটু দূরে দেখলো একটা মোবাইল পড়ে আছে, কিন্তু মোবাইলটা তার না, অন্য কারো। হাতে নিয়ে অন করতে স্ক্রিনে ভেসে উঠল কৃষ্ণবর্ণের সুঠাম দেহের অধিকারী আইমানের ছবি। আশেপাশে খুঁজতে লাগলো আইমানকে। হঠাৎ লক্ষ্য করলো বিচের একটু দূরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোবাইল হারিয়ে গেছে, তাতে কোনো হেলদোল নেই। চেহারায় কেমন নেতা নেতা ভাব হবে হয়তো। এদের তো টাকার অভাব নেই, এজন্যই হারিয়ে যাওয়া মোবাইলের জন্য আফসোস নেই। এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই। বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা। আয়মান কালো প্যান্টের সাথে কালো শার্ট, বক্ষদেশের বোতাম খোলা, চোখ কালো চশমা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ালো। ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে, সেইটা জানলে হয়তো কখনোই আসতো না। মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত, বড় কোনো মাছ সেটা নিয়ে যেত। কেউ যখন প্রশ্ন করত সাগরের নিচে কি আছে, সে তখন নির্দ্বিধায় বলতো এমপি সাহেবের মোবাইল আছে। প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান পাশে থাকা লোকটাকে ইশারা করতেই লোকটা চলে গেল। প্রিয়তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। প্রিয়তার হুঁশ আসতেই সে ইতস্তত বোধ করে মোবাইলটা আয়মানের দিকে বাড়িয়ে দিয়ে
খাপা খাপা কণ্ঠে বলল। মোবাইলটা কি আপনার? আয়মানের সেদিকে খেয়ালই নেই। সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনীকে। ভয়ে নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে আছে, সেই মুখ থেকে চোখ ফেরানো দায়। কিন্তু কেন এমন হলো? দীর্ঘ 30 বছর বয়সী বন্দির আকার হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায়? আকাশ বাতাস প্রতিধ্বনি করে আত্মা সত্তা বলছে, যায় যায়, অবশ্যই যায়। যেখানে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরণী, সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরণী। যেভাবেই হোক তাকে আবদ্ধ করতে হবে। প্রিয়তা ভ্রু কুচকাল। আশ্চর্য! এই লোকটা কি কথা বলতে পারে না? এভাবে তাকিয়ে আছে কেন? তাকিয়ে থাকার রোগ আছে নাকি? আমি তো আরো নেতা ফেতা ভেবে বসে আছি। এই যে, শুনছেন? কথা বলছেন না কেন? মনোহরিণীর কণ্ঠে ধ্যান ভাঙল আয়মানের। হাতে থাকা সিগারেট ফু দিয়ে আকাশে ধোঁয়া উড়িয়ে বলল। আমার। কোথায় পেলে? এই যে এইখানে, ধরুন আপনার মোবাইল। মোবাইল নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকে প্রিয়তার মুখে সিগারেটের ধোঁয়া ঢুকিয়ে দিল। প্রিয়তা কেসে উঠল। মুহূর্তেই চোখ মুখ লালাভা ফুটে উঠেছে, চোখে পানি টইটুম্বর। সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে। অবাক দৃষ্টিতে আয়মানের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল। আশ্চর্য লোক তো আপনি। ভালোর জন্য মোবাইল দিতে এলাম, আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিলেন। এজন্যই মানুষের ভালো করতে নেই। আইমান মুচকি হেসে সো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। প্রিয়তা সেই সব ঘটনা ভুলে বান্ধবীদের সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। আরে আমার স্বপ্ন দেখছি না তো? এই বেড়া এইখানে কি করে? এই খচ্চর বেড়া কেন আসলো বাড়িতে? সাথে 8-10 জন ছেলে, দেখে মনে হচ্ছে এই খচ্চরের চামচা। আইমানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তেই ভয়ে হাত পা কেঁপে উঠল প্রিয়তার। ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকালো। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখা গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি? কই না তো, এমন কিছু তো করি নাই। তাহলে এই বেটা কেন আসলো? বাসার ঠিকানাই বা পেলো কোথায়? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে। ছুটে গেল মায়ের কাছে। প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। মায়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হলো প্রিয়তা। প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন প্রিয়তার মা। প্রিয়া মা, আমাদের এত বড় সর্বনাশ কেন হলো? কি হয়েছে আম্মু? এরা এখানে কি করছে? আর কিসের সর্বনাশ হয়েছে? প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে। শরীর কনকনে শীতে কাঁপানোর মতো কাঁপছে। প্রিয়তার মা কোনো মতে কান্না থামিয়ে বলল। তোর বাবার পাশে কালো একটা ছেলেকে দেখেছিস যে, ও একজন এমপি। তোকে নাকি কক্সবাজারে দেখে পছন্দ হয়েছে। কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। তোর বাবা ছেলে রাজনীতিবিদ করে শুনেই রাগের মাথায় অনেক কথাই বলে ফেলেছে। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, তোর বাবাকে হুমকি দিয়ে গেল যেভাবে হোক তোকে বিয়ে করবে। আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে। আর বলতে পারল না, আবার হু হু করেই কেঁদে উঠল। প্রিয়তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার ভাইয়ের কি হলো? আম্মু, ভাইকে কি করেছে ওরা? বলো আম্মু। প্রিয়াসকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোনো খবর মিলল না। তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন ওই ছেলেটা কল করে তোর বাবাকে বলল, তোকে যদি তার সাথে বিয়ে না দেই তাহলে তোর ভাইকে ছাড়বে না। তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে। গেলে নাকি একবারে তোকে নিয়েই যাবে। এখন কি করব বল? ছেলেটা জীবন বাঁচাতে মেয়ের জীবন বলি দিব কিভাবে? অসম্ভব। এমন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমরা অন্য উপায়ে ভাইয়াকে বাঁচাবো। প্রিয়তা আর দেরি করলো না, দৌড়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। প্রিয়তার মা খপ করে হাত ধরে ফেললো। এখন যাস না প্রিয়, তখন তুই ওখান গেলে বিপদ আরো বাড়বে। আমরা ওদের সাথে পারবো না। তুই বরং ঘরে যা, অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। প্রিয়তার পা যেন চলছেই না। সব শক্তি হাওয়া হয়ে গেল। পুরো শরীর কাঁপছে। শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত। কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে। হঠাৎ ড্রয়িং রুম থেকে প্রিয়তার ডাক এলো। গুটিসুটি পায়ে ড্রয়িং রুমে এক কোণে দাঁড়ালো। আইমান ঘর কাঁপিয়ে হেসে উঠল। একটা ছেলেকে ইশারা করতে কিছু শপিং ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয় লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো। 10 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসবে। আইমানের মুখে প্রিয়
ডাক শুনে আকাশ ছোঁয়ার রাগ হলো প্রিয়তার। প্রিয় শুরু তার পছন্দের মানুষের ডাকার অনুমতি আছে। এই খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে ডাকবে? একবার তার ক্লাসের একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল। সেই ছেলেকে ইচ্ছে মতো ধুয়েছিল। এরপর আর কেউ সাহস করে প্রিয় বলেনি, সবাই প্রিয়তাই রেখেছে। তবু চুপ করে দাঁড়িয়ে আছে। রাগের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। আইমান প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল, তোমাকে যা বলেছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোমার ভাই কিন্তু এখনও আমার কাছে, এটা নিশ্চয়ই মনে আছে। ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল। অশ্রুতে বেজে গেল মুখমণ্ডল। আইমান আবারও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার জন্যই মঙ্গল। আমার ভাইকে আগে এখানে হাজির করুন, তারপর আপনার সব কথা শুনবো আমি। ওহ মাই ডিয়ার, সেটা তোমাকে বলতে হবে না। একমাত্র শালাবাবুকে ছাড়া বিয়ে হবে নাকি? শালাবাবু ঠিক সময় মতোই আসবে। আইমান মির্জার কথা নড়চড় হয় না। তোমাকে যা বলা হয়েছে তাই করো, না হলে বুঝতেই তো পারছো। প্রিয়তা কোনো কথা না বলে ঘরে চলে গেল। দম বন্ধ লাগছে, সবকিছু কেমন এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটার শুরু গায়ের রং নয়, মনটাও কালো। ছি, এমন লোককে বিয়ে করা যায় নাকি? ছোটবেলা থেকে চোখ ধাঁধানো সুন্দরী ছিল প্রিয়তা। সৌন্দর্যের কারণে স্কুল কলেজ কাঁপিয়েছে সে। হাজারো ভিড়ের মধ্যে থেকে তাকে সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ। ক্লাস 5-6 থেকে ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে দেখার জন্য। কত ছেলের রাতের ঘুম হরণকারী ছিল তার হিসাব নেই। প্রিয়তার বাবা স্কুল টিচার আমিনুল ইসলাম প্রতিদিন মেয়েকে নিজেই স্কুল কলেজে নিতেন আনতেন। একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু হয়। কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। তিনি সবসময় চাইতেন মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, স্বাধীনভাবে বাঁচুক। কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার। প্রিয়তা হাউমাউ করে কেঁদে উঠল। প্রিয়তার পেছনে বাইকের তেল নষ্ট করা ছেলেগুলো সব সময় বলতো, বেশি অহংকার করিও না প্রিয়তা, কপালে কালো জামাই জুটবে। আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হলো। ইচ্ছে করছে সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে। এমন অভিশাপ না দিলেও পারতো। পদের হাড্ডিগুলো, ওদের অভিশাপে শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য কুৎসিত নষ্ট মনের একজন মানুষের সাথে। আহারে ছেলেগুলো কত সুন্দর ছিল, বাবার ভয়ে প্রেমের প উচ্চারণ করতে পারিনি কোনোদিন। এখন আফসোস হচ্ছে, তখন যদি একটা প্রেম করত তাহলে প্রেমিকটা এখন নিশ্চয়ই বাঁচাতো। এই বেড়া যে পরিমাণ ঘাটটা, প্রেমিকটা নিশ্চিত এখন হাসপাতালে থাকতো। বেচারা চাকা খেয়ে ব্যাকা হয়ে যেত। থাক, ভালোই হয়েছে। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা। মনে পড়ল তার দূর অজানায় বহু দূরে যেতে হবে এক নষ্ট পুরুষের সাথে, যাকে ভরসা করার কোনো কারণ খুঁজে পায় না প্রিয়তা। তবুও যেতে হবে। আর থাকা যাবে এই ভালোবাসায় জড়িত বাড়িতে। হয়তো আসবে ক্ষণিকের অতিথি হিসেবে। বিয়ের পর বাবার বাড়িটা সত্যিই কি পর হয়ে যায়? কেন অদ্ভুত নিয়ম, নিয়তির একই নির্মম পরিহাস। ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার। আচ্ছা, সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে, নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাবে? দেওয়ালের সাথে হেলান দিয়ে নিজের কাপড় খামচে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা। দরজা ঠকঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা। আওয়াজ ক্রমশই বেড়ে যাচ্ছে, সাথে প্রিয়তার হৃদস্পন্দন। নিজেকে সামলে দরজা খুলে দিল। অগ্নিবর্ষিত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আয়মান। হন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো। তোমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করুন। জোর করে কোনো সম্পর্ক হয় না। আইমান মির্জা জোর করে নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার। কারো সাধ্য নেই তাকে আটকানোর। বিয়েটা কোনো পুতুল খেলা নয়। আপনার মতো অসভ্যের সাথে সারা জীবন থাকা সম্ভব নয়। তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। তুমি প্রস্তুত না থাকলেও আমি প্রস্তুত। বিয়েটা আজ, এখন, এই মুহূর্তে হবে। শাড়িটারি পরা লাগবে না, চলো আমার সাথে। প্রিয়তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আয়মান। কাজী সাহেবকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আয়মানের চেলাপেলারা। বেচারা কাজী ভাই জড়সড় হয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে প্রিয়তার 14 বছর বয়সী ভাই পিয়াস। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রিয়তা।
প্রিয়তা কিছু বলার আগেই এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসলো আয়মান। আয়মান অস্থির কণ্ঠে বলল, বিয়ে পড়াতে। তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল। কাজী প্রিয়তাকে কবুল বলার জন্য তাড়া দিচ্ছে। প্রিয়তা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, শরীর কাঁপছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারাবে। মনে মনে অলৌকিক কিছু পোষণ করছে। হে আল্লাহ, একটা ঝড় দিয়ে এদের তুমি উড়িয়ে নিয়ে যাও, না হলে অন্য কোনো প্রাণী বানিয়ে দাও। তাড়াতাড়ি কবুল বলো, না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন। তোমার 3 কবুল 3টা মানুষের প্রাণ বাঁচাবে। সো ফার্স্ট। প্রিয়তা ভয়ে চুপসে গেল, কণ্ঠ বারবার আটকে যাচ্ছে, যেন সদ্য কথা শেখা বাচ্চা সে। অঢেল অনীহা থাকা সত্ত্বেও 3 অক্ষরে জীবনকে জীবন্ত কবর দিয়ে 3 কবুল বলল। কাপা কাপা হাতে কাবিননামায় সই করলো। আয়মান কণ্ঠে কোনো জড়তা না রেখে কবুল বলে দিল। ড্রয়িং রুমে সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আয়মান মুচকি হেসে প্রিয়তার দিকে তাকালো। স্ত্রী রূপে তার প্রেয়সীকে দেখছে। এই দেখাতে কোনো বিরক্তি নেই, কোনো হুমকি নেই, জবরদস্তি নেই, আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। মনের মণিকোঠায় আবদ্ধ করার চেষ্টা। বহু যুগের তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে আয়মান। সেদিনের মনোহরিণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী। তার লিখিত দলিল। আয়মানের মুখের হাসি ঝিলিক লেগেই আছে। প্রিয়তা নিজেকে আর ধরে রাখতে পারল না। সকালে এত দূর জার্নি করে এসেছে, আসার পর থেকে মানসিক টর্চার শুরু। চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা। বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা। প্রতিটা মেয়ের জীবনই নিয়ে অনেক স্বপ্ন থাকে। বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে। কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে 2 অক্ষরের বিয়ে শব্দটায়। বিয়ে শব্দটার মাঝে লুকিয়ে থাকে দুটি মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগ বহিঃপ্রকাশ। দুজন মানুষের মনের মিল। বিয়ে মানেই সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। প্রিয়তা কখনো প্রেম করেনি, শুধুমাত্র তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে। কত স্বপ্ন দেখেছে প্রিয়তা প্রিয় মানুষটাকে নিয়ে। আজ সব ধূলিসাৎ হয়ে গেল প্রিয়তার। পাশে বসে থাকা মানুষটার প্রতি না আসছে কোনো অনুভূতি, না কাজ করছে কোনো মায়া। কখনো কি ভালোবাসতে পারবে তাকে? জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। এই মানুষটাকে শুধু একরাশ ঘৃণা উপহার দেওয়া ছাড়া কিছুই নেই। তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কিভাবে? অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী অক্ষি কোটর থেকে। আর সামলাতে পারল না নিজেকে। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আয়মান নিজের সাথে মিশিয়ে নিল। জ্ঞান ফিরতেই নিজেকে বেডরুমে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই চমকে উঠল। আয়মান তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে। খুব যত্নে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে উঠে বসালো প্রিয়তাকে। শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সময় নেই, তাড়াতাড়ি করো মাই ডিয়ার। প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল। শরীরে বিন্দু মাত্র শক্তি নেই উঠে দাঁড়ানোর। চোখ ভর্তি ক্লান্তি, মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা। আয়মান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল। বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ ফুলে লাল হয়ে আছে। উজ্জ্বল ফর্সা মুখের কি হাল অবস্থা! ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আয়মানের অসহ্য হয়ে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো। তাড়াতাড়ি বাহিরে এসো প্রিয়। প্রিয়তার ধ্যান ভাঙল। হাত মুখ মুছে বাহিরে এসে আরেক দফা অবাক হলো। আয়মান লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় সাজগোজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করলো। প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে। আয়মান বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাক্কায় আয়মানের সামনে দাঁড় করালো। দৃঢ় কণ্ঠে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। প্রিয়তা এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা প্রচুর ধরে আছে। তার উপর চোখের সামনে অসহ্য একটা লোক দেখলেই গা বেত্তি চলে ওঠে। কেমনে থাকবে এই মানুষটার সাথে ভাবলেই দম বন্ধ হয়ে আসে প্রিয়তার। প্রিয়তা দীর্ঘশ্বাসে তার হতাশার কথা জানান দিল। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বোঝে প্রিয়তার হৃদয় আকাশের তুমুল বর্ষণের কথা? হয়তো জানে, আবার হয়তো বা না। সে নিজেতেই মত্ত, নিজের ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত। তার জন্য কিছুতে খেয়াল আছে কি
না, নেই। থাকলে এভাবে স্বার্থপর হতো না। আয়মান প্রিয়তাকে শাড়ি দিয়ে বাথরুমে চলে গেল। প্রিয়তা পড়লো এক মহাঝামেলায়। শাড়ি তো পরতে পারে না। কে পরাবে শাড়ি তাকে? সময় সব সময় বান্ধবীরা বা আম্মু তাকে শাড়ি পরিয়েছে। এখন নিজে শাড়ি পরলে বড়জোর ড্রয়িং রুম অবধি যেতে পারবে। হয়তোবা তার আগেই ঘটনা খতম হয়ে যাবে। ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই। কে যে বলেছিল কিছু পেলে কিছু হারাতে হয়। মোবাইলটা হারিয়ে এখন এক অসভ্যকে পেয়েছে। এমন জানলে মোবাইলটা খুঁজতো না। মানব দরদি হয়ে অন্যের মোবাইল দিতেও যেত না। প্রিয়তা দু একটা গালি নিজেকে দিয়ে বসলো। পেটিকোট ব্লাউজ পরে কোনো মতে শাড়িটা পরলো। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ভয় পেল। প্রিয়তার শাড়িতে টান পড়তেই আহ করে মৃদু চিৎকার করে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আয়মান একটানে শাড়ি খুলে নিজের মতো পরাতে লাগলো। আপনাকে লাগবে না, আমি পারবো। উফ, বড্ড বেশি জেদি তুমি। এত জেদ ভালো না। পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজবেন্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওরে বেটা চাপাবাজ, জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে। ইচ্ছে করছে শাড়িটা কোমরে না পেঁচিয়ে তোর গলায় পেঁচিয়ে ইন্নালিল্লা করে দিই। রোগও শেষ, রোগীও শেষ। প্রিয়তা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আয়মান শব্দ করে হেসে উঠল। কৌতূহলী দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে একটা করে কুচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির ভাঁজ ঠিক করলো। নাভির উপরে পুরুষালী ছোঁয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা। আয়মান এক ধ্যানি সব মেকআপের পর পাট শেষ করলো নিজ হাতে। নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুললো আয়মান। প্রিয়তা চোখ খুলে তাকাতেই চমকে গেল। অবাধ্য দুটো ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। প্রিয়তা পেছনে সরে গেল। আয়মান চোখে চোখ রেখে বলল, এত অবাধ্যতা ভালো নয় সুইটার। যাইগে, রেডি ফর নাইট। প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শরীরে অজানা ভয়ে কাঁপছে। কি বুঝে ওঠার আগেই আয়মান প্রিয়তাকে পাঁচকলা করে হাঁটা ধরলো। প্রিয়তা নামার জন্য মোছামুছি করছে, কিন্তু আয়মান তার বিন্দুমাত্র রেসপন্স না করে বসার গেটে এনে দাঁড় করালো। প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বুলিয়ে দিল। নিয়তিকে মেনে নে প্রিয় মা। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেনে নে মা। জানি মানতে একটু কষ্ট হবে, তবে দেখবি মানিয়ে নিলেই জীবন সুন্দর। যে কোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব নিবি, নিজের পরামর্শদাতা হবি। ভেঙে পড়িস না। তোর বাবা মা তোকে সবসময় দোয়া করবে। মনে রাখবি, স্বামী স্ত্রী দুজন হলো বইয়ের পাতা গুলোতে যেমন ভালোবাসার, দুঃখের, কষ্টের, ব্যর্থতার, সাফল্যের হাজারো কথা লেখা থাকে, তেমনি স্বামী স্ত্রীর মাঝেও হাজার রকমের সমস্যা থাকে, দুঃখ থাকে, ভালোবাসা থাকে। বইয়ের মলাট থেকে যখন পাতাগুলো বাহিরে বেরিয়ে আসবে, তখন মলাটের কোনো দাম থাকে না। তেমনি স্বামী স্ত্রীর মাঝে যাই থাকুক, তা বাহিরে প্রকাশ করবি না। এই সমাজ বড্ড খারাপ প্রিয়, সাবধানে থাকিস। মেয়েকে কপালে চুমু দিয়ে আঁচলে মুখ মুছলেন। প্রিয়তা একে একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। মেয়েরা সত্যি খুব অসহায়। যাদেরকে নিজের ছায়া ভেবে বড় হয়, সেই মানুষগুলো মুহূর্তেই পার হয়ে যায়। তাদের ছেড়ে অন্যের আশ্রয়ে বাঁচতে হয় মেয়েদের। যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ে লেনাদেনা, সেই বাড়িতে তার স্থায়ীভাবে থাকা হয় না। অন্যের বাড়িকে আপন করতে হয়। প্রিয়তার মা টানে তাকিয়ে আছে বাহিরে। নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলোকে দেখেছে। গাড়ি চলতে শুরু করলো। প্রিয়তার নিরহারা পাখির মতো ডানা ঝাপটিয়ে উঠতে ইচ্ছে করছে পাখির মতো সন্ধ্যা নামার আভাসে নিজ নীড়ে ফিরতে। তা কি আদৌ হবে? রাত 9টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তারা। সারা বাড়ি কৃত্রিম আলোতে ভরপুর। শহরের এই কৃত্রিম আলোতে চাঁদের আলোয় আর শহরের সাজে না। কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না। মায়াবী যোচনা ছেড়ে কৃত্রিম আলোয় অভ্যস্ত এই ইট পাথরের শহর। আয়মান বাড়িতে লোকজন গিজগিজ করছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডসরা। আয়মান গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল। লাল গালিচা বিছিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে। দুই পাশ থেকে পুষ্পবর্ষণ করা হচ্ছে।
আইমান সিঁড়ি বেয়ে দোতলায় একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। আইমান যাওয়ার কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠ প্রিয়তার সামনে তাকালো। পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে খুশির ঝিলিক, গায়ের রং ধবধবে ফর্সা, মাথা ভর্তি ঘন কালো চুল। প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহলে আমার বৌমনি? দাভাইয়ের পছন্দ এত সুন্দর, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। ইস, পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আরিয়া মির্জা, তোমার বরের একমাত্র আদুরে বোন। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে রইল। একই বাবা মায়ের জন্মের ছেলে, মেয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় আগরতলা, কোথায় ঘাটের তলা। নিশ্চয় ছেলেটাকে কুড়িয়ে এনেছে, তাহলে এত পার্থক্য কেন? গায়ের রং, স্বভাব, চরিত্র, কথা বলার ধরন সব কিছুই আলাদা। মেয়েটা কত মিষ্টি করে হাসে, আর ওই খচ্চর বেটা হাসলে মনে হয় আকাশ থেকে এক ফালি ঠাড়া পড়তেছে। রাত 11টা। আইমান সেই যে গেল, এতক্ষণ কোথায় ছিল তার নামগন্ধ ছিল না। আইমানের ফোন পে খাওয়া দাওয়ার পার্ট শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে। প্রিয়তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও আরিয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। আরিয়া বকবক করেই যাচ্ছে, প্রিয়তা তার চুপচাপ হজম করছে আর মাঝে মধ্যে হু হা শব্দ করছে। হঠাৎ আইমানকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল। আইমান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই গা ঘিনঘিনিয়ে উঠল প্রিয়তার। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে আইমান প্লাস প্রিয়তা লেখা। যদি বিয়েটা মন থেকে মানতে পারত, তাহলে প্রিয়তার জন্য অন্যান্য মেয়ের মতো আজকের রাতও শ্রেষ্ঠ রাত হতো। কিন্তু এমন আদৌ হলো না। প্রিয়তার কোল থেকে নামিয়ে ধপাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, খুব কাছাকাছি কেউ কান পেতে থাকলে হয়তো শুনতে পাবে হৃদয়ের লাবডাব শব্দ। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন একটু পরেই দম বন্ধ হয়ে যাবে। মস্তিষ্কতে তুমুল ঝড় বইছে, রন্ধ্রে রন্ধ্রে ঠান্ডার শির বয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তাল সামলাতে না পেরে চোখ বুজে রইল কিছুক্ষণ। চোখ খুলতে দেখে আয়মান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগে প্রিয়তা 2 কদম পিছিয়ে গেল। হাসফাস করতে করতে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। আইমানের রূপ পাল্টে গেল। কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে। না না, প্রিয়তা আমার শুধুই আমার এক রাফসান কেন, হাজার রাফসানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে দরকার হলে। কেউ প্রিয়তার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। আইমান ধপাস করে বিছানায় শরীর ছেড়ে দিল। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহুবন্ধনীতে আবদ্ধ করলো। দেয়ালের সাথে ঠেসে ধরে অগ্নি ক্ষিপ্ত দৃষ্টিতে বলল, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়েই তোমাকে ছুঁয়েছি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, জোর করে সব হয় না। চিৎকার করার সাহস দ্বিতীয়বার ভুলেও করো না, তা তোমার জন্যই মঙ্গল। আমি কিন্তু খারাপ, খুবই খারাপ। জোর করে সব পাওয়া যায় কি না তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে। তোমার এবং তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সবাজার থেকে তুলে নিয়ে আসিনি। একবার ভাবো, তা করলে আজ তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো, কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার। আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখিয়েই বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আফসোস শ্বশুর মশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি। তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে। এখানে আমার কি দোষ বলো? আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে। বাড়ির বাইরে পা রাখলে তোমার পা আর নিজের সাথে থাকবে না বলে দিলাম। আমার কথার বাহিরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হবে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। পাশে থাকা গ্লাস থেকে ঢক ঢক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এত আপসেট হওয়ার কিছু নেই, নিজেকে প্রস্তুত করো। 10 মিনিটের মধ্যে আমি আসছি। আইমান উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মানে প্রিয়তার হাতকে হারানোর ভয় গ্রাস করে নিল। শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সব এলোমেলো রাখছে। প্রিয়তাদের এলাকার এমপি ছেলে রাফসান, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই। প্রিয়তা যখন 6-এ পড়ে তখন থেকে রাফসান প্রিয়তার পেছনে ঘুরঘুর করে।
প্রিয়তা বড় হতে হাজারবার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিরুল ইসলাম সবসময় মেয়ের লেখাপড়া শেষ হোক বলেই এড়িয়ে যেতেন। কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল, রাফসান নিজের লোকদের নিয়ে প্রিয়তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসলো। এমনকি সে প্রতিজ্ঞা করেছে যেভাবে হোক প্রিয়তাকে নিজের করবে। প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে। শেষাক্ত কথায় আইমানের ভয়ের কারণ। হাজারো ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আইমান গোপন সূত্রে সব খবর পেয়েছে। রাফসানকে ইচ্ছে মতো মেরে হাসপাতালে ভর্তি করিয়ে চলে এলো। কক্ষের জানালাগুলো বন্ধ, ঝুলছে শুভ্র মোটা পর্দা। সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করতেই অনেকক্ষণ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। ঘরময় নীরবতা বিরাজ করছে। প্রিয়তার ঘুম ভাঙলো, কিন্তু তন্দ্রার রেশ এখনো স্পষ্ট নয়। অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশ পরখ করলো। দেওয়ালের ঘড়িতে সকাল 8টা জানান দিচ্ছে। অনেক কষ্টে উঠে বসলো। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। পাশে তাকিয়ে দেখে বিছানা শূন্য। রাতের সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে। লজ্জার চেয়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। অসহায়ত্ব চাহনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা। বালিশের পাশে থাকা ওষুধের দিকে চোখ পড়ল প্রিয়তার। রাগে ক্ষোভে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায় চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা। ফর্সা মুখশ্রী লাল হয়ে আছে। গলায় সুস্পষ্ট জলজল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দেওয়া চিহ্ন। গোসলের জন্য বাথরুমে পা বাড়ালো প্রিয়তা। শাড়ি খোঁজার সময় চোখ ঘোরাতেই সামনে পড়লো ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র। অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছে আয়মান। প্রিয়তার চোয়ালে বিস্ময়ের রেখা ঝুলিয়ে পরখ করলো। এই লোকটার কি এমন আদিক্ষেতা, দেখলেই গা পিত্তি জ্বলে যায়। একটা তুলার মতো তুলতুলে নরম মেয়েকে রাতভর চিবিয়ে এখন আদিক্ষেতা করা হচ্ছে যত সব। বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। সদ্য ফোটা ফুলের ওপর শিশির বিন্দু যেমন চকচক করে, তেমনি ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করেছে। স্বর্গাভূত পরি এসে দাঁড়িয়েছে আয়মানের কক্ষে। অবগাহনের সমাপ্তিতে হৃদয়ে হরণী মায়াবতীর মায়াবী মুখশ্রী আয়মানেকে দেখার সৌভাগ্য হয়নি। যদি নজর পড়তো প্রিয়তার এই চোখ ঝলসানো রূপ, হয়তো বা ছুটে আসতো বসন্তের মৌমাছির মতো মধু আহরণে। আরিয়া একাল হেসে রুমে ঢুকলো কিছু বলার আগেই। আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে। চোখ থেকে হাত সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে আরিয়া। কক্ষের বিশাল জায়গা জুড়ে বুকশেলফ, একটা টেবিল, দুটো চেয়ার। জানালায় ঝুলছে সাদা পর্দা। ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র। দেওয়ালের বিখ্যাত চিত্রশিল্পীদের পেন্টিং। কেমন লাগছে বৌমনি? সুন্দর, কিন্তু এখানে কেন আনলেন আমাকে? দাভাই সকাল সকাল এসব বানিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হাঁ করে রইল। এই লোকটার আর কয় রূপ দেখবে সে? এত এত ঢং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণও করছে। উফ, ভাবা যায় না। আরিয়া জোরে জোরিতে নাস্তা করতে গেল প্রিয়তা। অতিরিক্ত চিন্তা অসহায়ত্ব মানুষের পেটে ইঁদুর দৌড়ালেও খেতে ইচ্ছে করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের ওপর। আচ্ছা বৌমনি, বলো তো নাস্তাটা কে বানিয়েছে? কে? দাভাই বানিয়েছে গো, দাভাই বানিয়েছে। তোমার দাদা ভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দাভাই একের ভিতর সব। মানে লাইব্রেরি প্রকাশিত বই? মানে? আরে লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না একের ভেতর সব। তোমার দা ভাই তো একের ভেতর সব, তাই দুইটাই এক। কিন্তু দুর্ভাগ্য, দুইটাকে আমার বিরক্ত লাগে। বিড়বিড় করে বলল প্রিয়তা। প্রিয়তা ও আরিয়ার কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া হন্তদন্ত পায়ে দরজা খুলে দিল। রোগারো হলেও সপ্তদশী শ্যামবর্ণের কিশোরী, উজ্জ্বল ঝলমলে চেহারার চুলগুলো দুই পাশে বেরুনি করা। গায়ের অল্প দামের সালোয়ার কামিজ, হাতে বস্তা গাঁটনি। আসসালামু আলাইকুম পুতুল আপা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আপা, আমারে চিনেন নাই? হে চিনবেন কেমনে? আপনি তো মেলা ছোটকালে আমাগরে গ্রামে গেছিলেন। আমার নাম হইল কুসুম। আপনাগো গ্রামে আমাগো বাড়ি। আইমন ভাইজান আব্বারে কইছে যাতে আমারে ডাহাত পাঠায়। আব্বা তো রাতে ট্রেনে পাঠাই দিছে। সকালে ভাইজানের লোক গিয়া স্টেশন থেকে
নিয়ে আইছে। আইমান ভাইজান নাকি বিয়া করছে আপা। হুম, করছে তো। তুমি ভেতরে আসো। আপা, ভাবি কি মেলা সুন্দর? হুম, একেবারেই আসমানের পরি। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি ছোর মাইয়া বিয়া করছে? তোমাকে এসব কে বলেছে? ভাবি ছোট হতে যাবে কেন? কেন? ভাইজান আব্বারে কল দিল, আমার লগে কথা হয়েছে। আমারে তখন কইল ভাবি নাকি অনেক আদরে বড় হয়েছে। ভাবি আম্মাই ভাবিরে কোনোদিন পানিও ঢালতে দেয় নাই। আমি তো আল্লাহর রহমতে সব রান্নার পারি। তার লইগে তো ভাইজান আমার এই আইতে কইল। প্রিয়তা খাওয়ার শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কুসুম কথা থামিয়ে থ মেরে প্রিয়তাকে দেখছে। প্রিয়তার কাছে বারবার একটা বিষয় জট পাকিয়ে যাচ্ছে। আইমান কিভাবে জানে তার সব অপছন্দ পছন্দ? সে রান্না পারে না সেটা থেকে শুরু করে কান্না করলেও যে বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই যখন বালিশের পাশে ব্যথার ঔষধ রেখে গেল আইমান, প্রিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানকে এসব বলছে? তা না কিভাবে হবে? বাবা তো কখনোই বলেনি তেমন। আবার এমন ঝড়ঝাপটার ভেতরে এসব বলবে? মা তো কথাই বলেনি। তাহলে কে বলেছে এসব? প্রিয়তার হিসেব মেলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আসসালামু আলাইকুম ভাইজান। ভাবি কিন্তু পরিল্লাহান সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী, বুঝলে কুসুম? আইমান প্রিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। প্রিয়তার চোখ মুখ বিরক্তি ছাপ। আইমানের নির্লিপ্ত দৃষ্টি অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে রইল। বেটা রংবাজ কোনখানকার। তোর পরীর রানীর কথা পড়ি, বজ্জাত বেটা। পরীর রানী না বলে যদি পেতনির রানী বলতি, মনের সুখে তোর গলা টিপে মেরে দিয়ে 16 কলা পূর্ণ করতাম। এখন যাই হোক, একখান সুনাম করলি, তাই বাঁচাই দিলাম। আচমকা অট্টহাসি হেসে প্রিয়তাকে কোলে তুলে ধূপধাপ সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল আইমান। আরিয়া ও কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। ধপাস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগলো। শার্টে মেঘমুক্ত নীলাকাশে মেঘ ছেয়ে যাওয়ার মতো আইমানের চেহারাও পাল্টে গেল। রক্তিম চোখে হুংকার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? আমি কি করলাম? এগুলো খাওনি কেন? ওষুধগুলো তোমার চোখের সামনেই ছিল, ইচ্ছে করে ফেলে দিয়েছো তাই না? এরপর আমার কোনো কথা যদি অমান্য করো, আমার থেকে কেউ খারাপ হবে না। প্রিয়তা কিছু বলল না। এমনিতেও ব্যথায় জর্জরিত, তার উপর অসহ্য লোকটা নিজের উপর বিরক্ত। তখন ঔষধগুলো খেয়ে নিলে ওই লোকটার এমন বিশ্রী রূপ দেখতে হতো না। আইমান প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি ঘরে পরে থেকে চলে গেল প্রিয়তা। হাঁপ ছেড়ে বাঁচল। এই বেটা না চলে গেল, আবার কেন আসলো? ইয়া আল্লাহ, এই বেটা না এমপি? কোনো কাজ নেই নাকি? এই জন্য তো দেশের উন্নতি হয় না। সব কয়টা নেতা ফেতা এমন ঘরে ঘাপটি মেরে বসে থাকে, মনে হয় তোমার বাবা মা আসছে, তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবেই চলবে। না হলে আমার অহংকারী শ্বশুরমশাই একগাদা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুরমশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আইমান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আইমানের দিকে তাকালো। আইমান মুচকি হেসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিল। ভয় পাচ্ছ কেন? সব তোমার উপর নির্ভর করে সুইটার। দুপুর 2টা। প্রিয়তার মা বাবা দেখার জন্য ছটফট করছে। আরিয়া আইমান সকলেই বেরিয়েছে, এখনো ফেরেনি। আরিয়া মেডিকেল কলেজে 2য় বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোটেলে থাকতো। এখন যেহেতু প্রিয়তা আছে তাই বাসায় থাকবে। এতে প্রিয়তারও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গোছাচ্ছে আর আইমানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো। বাহিরে পুরুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়েই চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে নজর রাখছে। প্রিয়তার বরাবরই ধৈর্য কম, অপেক্ষায় একদম পছন্দ নয়। কিন্তু সেই সকালে থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতেছে বা করতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল।
ঝাপটে পড়লো বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছে। পৃথিবীতে মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছেই। প্রতিটি মেয়েই বাবার রাজকন্যা, আর বাবা রাজার মতো মেয়ের সব ইচ্ছে পূরণ করে। মেয়ে ছিল সবকিছুর একমাত্র পরামর্শদাতা, সবকিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে নিজেকে? মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলে হয়তো হালকা লাগতো, কিন্তু পুরুষের এত সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো, যে পরিবারকে সর্বদা ছায়া দিবে। কিন্তু সেই বটগাছ যদি নিজেই ভেঙে পড়ে, তাহলে ছায়াহীন হয়ে পড়বে পরিবার। বাবাদের হাত হতে হয় সুউচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ কষ্ট ছুঁতে না পারে। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো বেদ না করে ঝড়ঝাপটা চিত্ত হরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহানা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদেই চলেছে। আমিরুল ইসলামের চোখ রাঙানোতে নিজেকে কোনোমতে সামলে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। শীত, বসন্ত, গ্রীষ্মের আগমন। নীলাকাশে সূর্যের তুখর রোদ্দুরে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেলেন। প্রিয়তার বাবা মায়ের সাথে ভালোভাবেই কাটলো মুহূর্তগুলো। নিজের মধ্যে সবকিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলে কি হবে, নিয়তিকে মেনে নেবে সে। আস্তে আস্তে আইমানকে ভালোবাসার চেষ্টা করবে, হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা 3 কবুলের। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলেছে সে। 6 মাসে পাল্টেছে অনেক কিছু। আইমানের ভাবভঙ্গি আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টি সম্পর্ককে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তা ও আইমানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে আইমানকে দেখছে। আইমান দরকারি কাজে চট্টগ্রাম যাবে, 2 দিন পরে আসবে, তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্তত পক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আইমান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে। প্রিয়তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আইমান রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠেছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আইমানকে আর চোখে পরখ করছে। আইমান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভরকে গিয়ে পেছনে সরতে চাইল। আইমান মেদহীন কোমর বাম হাতে পেঁচিয়ে ডান হাতে চুল ধরে দামাটে ওষ্ঠাধর মিলিয়ে দিল। প্রিয়তার গোলাপি ঠোঁটে প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য আইমানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আইমান পাক্কা 5 মিনিট পর ছেড়ে ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বলল, ঠোঁটটা ফুলে গেছে। এই অবস্থায় বাইরে গেলে মান সম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে এমপি সাহেব পারফেক্ট খেলোয়াড় না। না হলে বউ চুমু খেতে গিয়ে কামড় বসিয়ে দেয় কেন? নিশ্চয়ই এমপি সাহেব শিখাই নাই কিভাবে পারফেক্ট চুমু খেতে হয়। প্রিয়তাকে আরো কাছে টেনে আরজিবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আধো শোয়া হয়ে বলল, চলো সুইটার, কিভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শিখাবো। প্রস্তুত তো? প্রশ্ন করে উত্তরের আশা না করে নিজের কাছে মনোযোগ দিল আইমান। প্রিয়তা নিজের ওপর বিরক্ত হয়ে নিজেকেই গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবেই হোক পাঠাতেই হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে। অনেকক্ষণ পর আইমান উঠে বসল, রাজা জয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়ল। প্রিয়তা তখনও চিত হয়ে শুয়ে আছে। আরিয়ার ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়ালো কিছু খাওয়ার জন্য। জীবনে পড়ালেখায় এমন একটা জিনিস যা মানুষকে কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন রে ভাই, তুই লেখাপড়া করিস, তুই মাথায় ঢুকবি, তুই কেন পেট খালি করে দিবি? আরিয়া ছোটবেলা থেকেই পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধার দত্ত হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখলো জায়গা নেই। কোথাও মেজাজটা খারাপ হয়ে গেল। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুঠাম দেহের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এই যে শুনছেন, কিছু না মনে করলে আপনি এখানে বসতে পারেন। না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারবো। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়ল। এমনিতেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আরিয়া বসতে ছেলেটি উঠে দাঁড়ালো। আরিয়া মুখে জড়তা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসলো। আরিয়া খাচ্ছে আর চোখে ছেলেটাকে দেখছে। কষা গোলগাল চেহারা, মুখে কালো ছাপ দাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, গায়ে সাদা শার্টের উপরে সাদা এপ্রন। চেহারায় ডাক্তার ডাক্তার ভাব, দৃষ্টিনত করে এক ধ্যানে খাচ্ছে। খুব খুব কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙল।
ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল, ঢকঢক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনো মতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পিছে ছুটতে লাগলো। এই যে ভাইয়া, শুনছেন? আপনার কলম পড়ে আছে। ছেলেটা পিছু ফিরে তাকালো, হাত বাড়িয়ে কলম নিয়ে আবার হাঁটা ধরলো। আরিয়া ইতস্তত বোধ করে বলল, ভাইয়া, আমার একটা হেল্প করবেন প্লিজ? জি বলেন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? ভাইয়াকে ফোন দেব, আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্ধিহান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে নিজের কাজটা সেরে ফেললো। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়লো। রাত 12টায় বারান্দায় হলুদ আবহ আলোতে ঝিরিঝিরি বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য ধরে কাউকে ফোন করেই যাচ্ছে। বিপরীত পাশে মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটোনেই তার কান অব্দি পৌঁছাচ্ছে না কিনা সন্দেহ। অনেকক্ষণ পর জলে বিরক্ত ঝুলিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে ভেসে উঠল অপরিচিত নম্বর। মোবাইলটা কেটে দিয়ে আবারও মনোযোগ দিল বইয়ে। টানা 3বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? ডাক্তারের কাছে ফোন দিতে দিনরাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনো ডাক্তার হইনি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করলেন তা বলেন, নাহলে রাখছি, বাই। আরে না না, বলছি। তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসখসীন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রোগী তো মারাই যাবে। একটু সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা, এখন কি আপনি মরে গিয়ে ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা এই রাত দুপুরে ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নই। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়া। আরিয়ার 2 বান্ধবী ইরা আর অনু, তিনজনেই গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের জোরকে। ইরা আর অনু দুজনেই আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি বুঝলি? নাম্বারটা দিতে পারলি, নামটা জিজ্ঞাসা করতে তাহলেই তো হতো। উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারে, নাম জিজ্ঞাসা করতে পারে না। তোরা থামবি? যা হওয়ার হয়ে গেছে, এখন চল খুঁজি। নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে। এই চল, আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখে জিজ্ঞাসা করি এটা কার নাম্বার। তোর মাথায় আল্লাহ গিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিছে। এটা কোনো সাজেশন হলো গাধি? সবার নাম্বার নিয়ে কল দিবে, পরে দেখবি ওই ছেলে নাম্বারটাই পরিবর্তন করে ফেলছে। তখন তো কোনো পথই থাকবে না। তিনজন উঠে দাঁড়ালো। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়ালো। নাম ওয়াদি আভান হাসান, কোটিপতি বাবার একমাত্র সন্তান ওয়াদি। ছোটবেলা থেকেই শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না। গেলে হয়তো দেখতো দুটো চোখ তার অপেক্ষায় পথে আছে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল কুসুম। ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। প্রিয়তার পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। প্রিয়তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে দিয়ে বলে উঠল, বমুনি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখ তো কি। চট্টগ্রামের নাম শুনে আরিয়ার বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। এটা ফারিয়া আপু পাঠিয়েছে। দেখো, ভেতরে ঠিকানা দেওয়া আছে। এই ফারহা আপুটা কি? ফারহা আপু দাভাইয়ের বিজনেস পার্টনার। দাভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দাভাই ওনাকে বোনের চোখে দেখতো সবসময়। হাজার বার হবে দাভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দাভাই রাজি হয়নি। দাভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিতে, পরে দেয় নাই। দাভাই বিয়ে করেছে শুনে গিফট পাঠিয়েছে। প্রিয়তার মনে অদ্ভুত রকমের হিংসা জন্ম নিল। হাজার হোক স্বামী তো মেয়েদের জন্মগত স্বভাব। নিজের মানুষের সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারে না। প্রিয়তা রেগে বোম হয়ে গেল। মনে পড়লো কালকের ঘটনা। কেমন সেজেগুজে চট্টগ্রামে যাচ্ছিল। এই খচ্চর বেটা বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? আরে বৌমনি, তুমি তো দাভাইকে সহ্যই করতে পারো না। কেউ দাভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার। আর যদি শুনতে দাভাই ভালোবাসে, তাহলে তো দেখা যেত তুমি এই মেয়েকে খুন করিয়ে ফেলতে। কি ব্যাপার বৌমনি, এত তাড়াতাড়ি দাভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ? তুমি ভালো, খুব ভালো। প্রিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল হেসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। প্রিয়তা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভাবতে লাগলো আরিয়ার বলা কথাগুলো।
সত্যি কি সে আয়মানকে ভালোবেসে ফেলেছে? অন্য কেউ ভালোবাসে শুনে তার হিংসা হচ্ছে কেন? আয়মানের মতো মানুষকে সত্যি কি ভালোবাসা যায়? প্রিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এইটা যে আয়মান প্রিয়তার স্বামী। আয়মানের করা প্রতিটা কেয়ারের কথা আর মনে ভাবছে। অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল প্রিয়তার মুখে। সন্ধ্যা 7টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইলেও কৃত্রিম আলো তা বারবার ব্যর্থ করছে। প্রিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি পড়ছে। আরিয়া হন্তদন্ত পায়ে প্রিয়তার কাছে এলো। দৃষ্টি নত করে অনেক কিছু বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নাম্বার থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে নতুন একটা সিম কিনে নিল গার্ডকে দিয়ে। ছটফট কল করে ওয়াদিকে, কিন্তু আফসোস মোবাইলটা বন্ধ। আরিয়ার মোবাইলটা পাশে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভোলেনি আরিয়া। ওয়াদির বাসায় মেহমানে ভরপুর। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা রেহানা বেগম বান্ধবীদের সাথে কথা বলছে। বাবা এরশাদ চৌধুরী নিজের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে। তা বন্ধুদের মধ্যে কেউ এখনো আসেনি। কল করার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন দিল বন্ধুদের। সবাই একসাথে কেক কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ করলো। সবাই খুশি থাকলেও ওয়াদির মনের কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার যেন এখানে থাকার দরকার ছিল। কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগতো। আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা? ওয়াদির মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আয়মান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নম্বর। রিসিভ করেই নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ওপাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসোনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইমান। তুমি চাইলে এক্ষুনি চলে যাব সুইটহার্ট। এখন রাখছি, বাই। আয়মান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় যেতে হবে, ওইখান থেকে চট্টগ্রাম। আয়মান মুচকি হেসে কথাগুলো ভাবছে। হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আয়মান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। ভ্রু কুচকে কুসুমকে জিজ্ঞেস করলো, প্রিয় কোথায়? ভাবি তো পুতুলাপুর ঘরে। ভাবি কেন জানি রেগে আছে। আয়মান মুখে লম্বা হাসি রেখা ঝুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরিয়া হাত পা ভাঁজ করে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তার ঘরময় পায়চারি করছে। আলোচনার বিষয় আয়মান কেন ফারহানাকে সুইটহার্ট বলেছে। তার ওপর এক কথায় চট্টগ্রাম যেতে রাজি হলো। প্রিয়তা হাজারটা অভিযোগ তুলছে আর আরিয়া মিটমিটিয়ে হাসছে আর শুনছে। আয়মান গোসল শেষে আরিয়ার ঘরে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই আয়মান কোলে তুলে ঘরে নিয়ে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলবে না আজকে। অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করার অত্যাচার করা। কেন এত কিছু করলো? কি দরকার? আয়মান হাসি চেপে ধরে রাখতে পারলো না। বাঁকা হেসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব। আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আমি কেন যাব? কাবাবের হাড্ডি হতে নিজের জিনিসপত্র নিজে না গোছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছাই দিতে, আমি পারবো না। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে তো আমার আর কষ্ট করে যাওয়া লাগে না, তাই না সুইটহার্ট? খবরদার বলে দিলাম, সুইটহার্ট বলবেন না। আপনার সুইটহার্টের কথা পুরি। প্রিয়তা হনহন করে হাঁটা ধরলো। আজকে থেকে যে আরিয়ার সাথে থাকবে। বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে আর। আয়মান প্রিয়তার হাত চেপে ধরলো। একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাতে চাহনি আলতো করে নিজের বরাবর করলো। চোখে চোখ রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগে আপন করছি, যার চোখের ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো, যে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে আমি তার কণ্ঠ চিনব না, এইটা কিভাবে ভাবলে তুমি সুইটহার্ট? প্রিয়তা এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো। তার উপর এখন ঘূর্ণিঝড় ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। আয়মান প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসলো। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও। আরিয়াকে পরিচয় জিজ্ঞাসা করার পর আরিয়া বলেছে। নাম্বারটা কার? আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হয়েছে, তাই নতুন নাম্বার কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার উপর রাগ করা হচ্ছে?
চলো মন ভালো করে দেই। না না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সব কিছু নিশ্চয়ই ভালো বুঝো না? প্রিয়তাকে জড়িয়ে ধরে ওষ্ঠাধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়লো বান্ধবীদের সাথে দেখা করার জন্য। সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতে গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজন ভেতরে গেল। ইরা, অনু দুজনেই আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনই রেস্টুরেন্টে এসেছে। ইরা আর অনু দুজনেই ফিসফিস করছে। আরিয়া জিজ্ঞাসা করলে দুজন মুচকি হেসে চুপ হয়ে যায়। আরিয়ার অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞেস করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে, তার থেকে বরং চুপ থাকি। কিছুক্ষণ পর ওরাই বলে দেবে। এদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপ করে বসে আছে। ইরা, অনু খাবার অর্ডার করছে। আরও ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস। তোরা একটা ডাকাত। উফ, ডাকাত নি, কোনো কারণ ছাড়াই আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফা রফা হেসে বলল। ইরা, এইবার বল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওয়াদির পিকগুলো দেখালো। দেখ তো আরিয়া, এই সেই চোর নাকি তোর বর্ণনা অনুযায়ী এই ছেলের সাথেই মিলে। তুই এই পিক কই পেলি ইরা? কালকে ওয়াদি ভাইয়ার জন্মদিন ছিল, ওনার বন্ধুরা ফেসবুকে পোস্ট করেছে, ওখানে পেয়েছি। তার নাম ওয়াদি। আর কিছু জানিস? হ্যাঁ গো জানি, তোমার মন চোরায় একবার ফাইনাল ইয়ারে, বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। তুই কিন্তু পারফেক্ট ছেলের প্রেমে পড়েছিস আরু। ওয়াদি ভাইয়া দুদিন পর ডাক্তার হয়ে যাবে, তোর পড়ালেখা শেষ হতে হতে ভাইয়া অনেক বড় ডাক্তার হয়ে যাবে। আরমান ভাইয়া তোদের বিয়েতে রাজি হয়ে যাবে। আহা কত শান্তি তোদের। তোদের ছেলে মেয়ে তো অনেক লাকি, ভাই মা বাপ দুজনেই ডাক্তার। তুই এরই মধ্যে এত কিছু ভেবে ফেলেছিস? যদি ওর আমাকে পছন্দ না হয় বা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, তখন কি হবে? আগে সবটা ঠিক হোক, তারপর এগুলো বলিস। পরে আমার খুব খারাপ লাগবে। তোর কি মনে হয় আমরা গাধি? তোর ওয়াদির আগাগোড়া সব খবর নিয়ে তোকে বলছি গাধি। ওয়াদি ভাইয়ার কোনো রিলেশন নেই, আর তোকে পছন্দ না হওয়ার কোনো কারণও তো দেখছি না। যদি না হয় তাহলে তুলে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, তোরা তো এক একটা গুঞ্জি। তোদের দ্বারা যে এগুলো সম্ভব তা আমি মনে মনে প্রাণী বিশ্বাস করি। কিন্তু তোরা মেডিকেলে আসলি কেন? রাজনীতি করতি, এখন নিশ্চয়ই এমপি মন্ত্রী কিছু একটা হয়েও যেতে পারতি। দেখলি, এই জন্য মানুষে ভালো করতে নেই। কিছু করার নেই, শুনতে হবে। আরুর তো একজনকে পছন্দ হয়েছে, আমার তো কাউকেই পছন্দ হয় না। এই দোষ তো আল্লাহ কি আমারে কোনো হরমোন দেয় নাই? দিছে দিছে, তোরে অনেক বেশি দিছে দোস্ত। বিয়ের পর দেখবি তুই জামাই ছাড়া থাকতেই পারতেছিস না। আরিয়া ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। বিল পে করে তিনজন একসাথে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। প্রকৃতির রং বদলেছে বদলেছে ক্যালেন্ডারের পাতা। প্রকৃতি এখন বর্ষার জলে সিক্ত করছে মন, ধুয়ে দিচ্ছে সকল গ্লানি। আরিয়া ওয়াদির সামনে এখন পর্যন্ত যায়নি, দূর থেকে সবসময় দেখে। কখনো খুব বেশি মনে পড়লে রাতে ফোন দেয়। ওয়াদি মাঝে মাঝে কথা বলে। অনুরা আরিয়াকে অনেকবার বলেছে প্রপোজ করতে, কিন্তু আরিয়া কখনোই রাজি না। যদি ওয়াদি রাজি না হয় তখন ভীষণ খারাপ লাগবে, মন ভেঙে যাবে। তার চেয়ে ভালো একতরফা ভালোবাসাই ভালো, দূর থেকেও ভালোবাসা যায়। প্রিয়তা আর আইমানের সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে। প্রিয়তা মন থেকে সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছে, নিজের সংসার আপন করে নিয়েছে। আইমানের জন্য নিজ হাতে রান্না করে, আইমানের রাগী রূপ যাতে দেখতে না হয় তার জন্য আইমানের প্রতিটা কথা মেনে চলে। আইমানও কিছু স্বাভাবিক আচরণ করছে প্রিয়তার সাথে। প্রিয়তার কিছুদিন পর পর পরীক্ষা, তাই নিয়মিত ভার্সিটিতে যায়। অবশ্য তার জন্য আইমান হাজারটা আইন জারি করেছে। প্রিয়তার সাথে 3-4 জন গার্ড লেগেই থাকে, কারোর সাথে তেমন কথা বলতে পারে না। ক্লাস শেষে বাসায় ফিরতে হয় তাড়াতাড়ি। প্রিয়তার অসহ্য লাগলেও কিচ্ছু করার নেই। বেশ কিছুদিন যাবৎ রাফসান ভার্সিটিতে প্রিয়তার পিছু নেয়, কিন্তু গার্ডদের জন্য কিছু বলতে পারছে না। ভয়ানক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা নিজের মধ্যে গোপন রেখেছে, আইমান জানলে রাফসানকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। আজকে ভার্সিটিতে অনুষ্ঠান, পুরো ভার্সিটি সাজানো। সাউন্ড বক্সের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। প্রিয়তা বান্ধবীদের সাথে কথা বলছে। গার্ডসরা বাহিরে প্রিয়তার মোবাইল বেজে উঠতে রিসিভ করে হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। নেটওয়ার্কের সমস্যা ভেবে প্রিয়তা ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ স্টোর রুমে কারো কাতরানোর শব্দ পেয়ে প্রিয়তা স্টোর রুমে ঢুকলো।
সেটা রুমে আসতেই শব্দ বন্ধ হয়ে গেল। প্রিয়তা কিছুটা ভয় পেয়ে চারপাশে ভালো করে দেখে নিশ্চিত হলো কেউ নেই। বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ধপাস করে দরজা বন্ধের শব্দে প্রিয়তা চমকে উঠল। রাফসান পৈশাচিক হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসছে। কি প্রিয়তা, এমপি সাহেবের সাথে তো ভালোই সংসার করছো মনে হয়, তবে তুমি অন্য কারোর সাথে সংসার করবে তা আমার একদম সহ্য হচ্ছে না প্রিয়তা। মনে আছে তোমার সামনে একদিন প্রতিজ্ঞা করছি তুমি আমার না হলে কারো হবে না। তোমার এমপি বর তোমাকে অনেক পাহারায় রেখেছে, কিন্তু আজ দেখো তুমি আমার হাতে বন্দি। তোমার আওয়াজ বাহিরে যাবে না, গেলেও কেউ শুনবে না। বাহিরে অনুষ্ঠান চলতেছে যে। তোর এত বড় সাহস রাফসান, তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন? রাফসান পৈশাচিক হেসে আরো কাছে এগিয়ে আসলো প্রিয়তার। পেছনে সরাতে সরাতে দেওয়ালে পিঠ থেকে গেল। রাফসান এগিয়ে এসে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। চেপে ধরতে চাইলো দেওয়ালের সাথে। প্রিয়তা জোরে ঘুষি মেরে পেছনে সরিয়ে দিতে চাইলো, কিন্তু রাফসান এক পাও সরল না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর প্রিয়তা ক্লান্ত হয়ে থমকে গেল। আইমানকে ফোন করার জন্য হাতে ফোন নিল। রাফসান ফোনটা ফেলে দিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডসরা প্রিয়তাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। উপায় না পেয়ে আইমানকে কল দিল। আইমান প্রিয়তার লোকেশন আগেই ট্র্যাকিং করে রেখেছে, তাই প্রিয়তার অবস্থা জেনে দ্রুত সেটার রুমের কাছে পৌঁছালো। গার্ডসরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো। আইমান যা দেখলো তার জন্য হয়তো ইহজীবনে প্রস্তুত ছিল না। সমস্ত দুনিয়া যে ঘুরতে লাগলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে। রাগে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রিয়তা রাফসানের দিকে তাকিয়ে হাসছে। রাফসান পেছনে ফিরে আইমানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আইমান হুঙ্কার দিতেই গার্ডসরা রাফসানকে মারতে লাগলো। প্রিয়তা আইমানকে কিছু বলার আগেই আইমান প্রিয়তার হাতে হাত টেনে নিয়ে চলল। প্রিয়তা তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে। আইমানের তাতে কোনো হেলদোল নেই। এক ধাক্কায় গাড়িতে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেল। প্রিয়তা কিছু বলতে চেয়েও পারছে না, মনে মনে কিছুটা ভয় পেল। এখন তো ঝড়ের কথা ভেবে শরীরে কাঁটা দিচ্ছে। ঘরের দরজা বন্ধ করে প্রিয়তার গলা চেপে ধরলো। চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, চেহারায় ভয়াবহ আকার ধারণ করেছে। হুঙ্কার দিয়ে বলল, তোর সাথে রাফসানের কি সম্পর্ক বল? স্টোর রুমে কি করছিলি বল? কি এমন সম্পর্ক যে রাফসান সেদিন এত জোর গলায় বলেছে যে তুই তার কাছে যেতে বাধ্য? বল কি সম্পর্ক ওর সাথে তোর? আমি তোকে কম ভালোবাসি? বল। আর কত ভালোবাসা পেলে অন্য কারো কাছে যাবি না বল? পুরো ভার্সিটি রেখে স্টোর রুমে একসাথে আর কোথায় কোথায় কি কি করেছিস বল? বিয়ের আগেও সম্পর্ক ছিল, এই জন্য আমাকে এতদিন মানতে পারিসনি? সত্যি করে বল। প্রিয়তার কাছে আইমানের একটা শব্দ তলোয়ারের মতো বুকে দিচ্ছে। যে চরিত্র এভাবে কলঙ্ক লেপন করেছে আর তার স্বামী না জেনে না বুঝে এভাবে বলতে পারলো? প্রিয়তা এক ধাক্কায় আইমানকে সরিয়ে দিল। ভীষণ রেগে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। অনেক হয়েছে মিস্টার আইমান মির্জা, আপনি না জেনে না বুঝে এভাবে আমার উপর মিথ্যা অভিযোগ দিতে পারেন না। সত্যিটা কি বল? সত্যিটা আমিও জানতে চাই। তার কোনো প্রয়োজন এখন আর আমি মনে করছি না। আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে আমি কিছু বলতে বাধ্য নই। আপনি সত্যি একটা নোংরা লোক মিস্টার আইমান মির্জা। কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে নিজের স্ত্রীকে এভাবে অপবাদ দিতে পারে? আমি আসলে আপনাকে ভুলভাবেই চিনেছি। ভেবেছি বিয়েটা যেভাবেই হোক আপনাকে আমি 3 কবুল বলেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি মানি বা না মানি আপনার বা পাশেই আমার স্থান। তাই সবকিছু ভুলেও আপনাকে আপন করেছিলাম, ভালোবেসেছি। তার বিনিময়ে আপনি আমাকে কি দিলেন বলতে পারেন? আমি আপনাকে নিয়ে এতটাই পজিটিভ হয়ে গেছি যে অন্য কেউ আপনাকে ভালোবাসে শুনে আমার কষ্ট হয়, হিংসা হয়। আপনি আমাকে, আমার পরিবারকে ঠিক কতটা কষ্ট দিয়ে আমাকে বিয়ে করেছেন আপনার কোনো ধারণা নেই। তবুও আপনাকে আমি মেনে নিয়েছি। আপনাকে আমি কখনো ভালোবাসবো এটা ভাবিনি। তবুও 3 কবুলের জোরে হয়তো ভালোবেসেছি, কিন্তু আপনি ভালোবাসার যোগ্য ছিলেন না।